আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। জিনিয়াস গ্যালাক্সি কোচিং এ স্বাগতম। এখন আমরা ক্লাস 9-10 এর অ্যাকাউন্টিং চ্যাপ্টার 2, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। হিসাবের যে ব্যালেন্স শিটের ইকুয়েশন, সেটার আমরা কন্টিনিউশন ধারাবাহিকতা। আজকে আমরা সৃজনশীলের 5 নম্বর প্রবলেমটা সলভ করব। পূর্বে 4 পর্যন্ত সলভ করেছি, তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। আশা করি আমার প্রত্যেকটা ভিডিও যদি তোমরা A to Z দেখো, অবশ্যই তোমরা অ্যাকাউন্টিং এ ফুল মার্কস পাবে। এমসিকিউ যদি একটু দেখে নাও পাশাপাশি, অন্তত পক্ষে অঙ্কের সাইডগুলোতে ফুল মার্কস পাবে তোমরা। তো চলো যাই, আমরা দেখি প্রবলেমটা কি আছে। এখানে আছে আমাদের যে আলোচনা, হিসাব বিজ্ঞানের নবম দশম শ্রেণী 2026 শিক্ষাবর্ষের দ্বিতীয় চ্যাপ্টারটা লেনদেন। 25 নম্বর পেজে আছে সৃজনশীল প্রশ্নের 5 নম্বর। জেমস রেডার 2025 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1,20,000 টাকা ও 70,000 টাকার আসবাবপত্র নিয়ে একটি ব্যবসা শুরু করলো। সারা মাসের প্রতিষ্ঠানের নিম্নোক্ত লেনদেনগুলো সংগঠিত হয়। জানুয়ারির 2 তারিখ প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটি ব্যাংক হিসাব খোলা হলো। জানুয়ারি 4 বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে 45,000 টাকার পণ্য ক্রয়, নগদ প্রদান 20,000 টাকা ও চেকে প্রদান 15,000 টাকা। জানুয়ারি 6 80,000 টাকার পণ্য বিক্রয়, নগদ 30,000 টাকা ও চেকে 25,000 টাকা পাওয়া গেল। জানুয়ারি 9 বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 টাকা পরিশোধ করা হলো। জানুয়ারি 18 মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলেন 8,000 টাকা। ক নম্বর রিকোয়ারমেন্ট, জেমস ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। খ নম্বর, জানুয়ারির 1, 2, 4 ও 9 তারিখের লেনদেনের মাধ্যমে প্রমাণ করো যে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। গ নম্বর, জেমস ট্রেডার্সের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তো আমরা এই 3টা রিকোয়ারমেন্ট করার আগে আমরা একটু পড়লাম, একটু আর একটা ফাইন্ডিংস গুলো কি আমরা একটু সাম আপ করে আসি। তাহলে আমরা দেখতে পেলাম এখানে যে জেমস ট্রেডার সে ব্যবসা শুরু করছে জানুয়ারির 1 তারিখে। সে কিভাবে ব্যবসা শুরু করছে? নগদ টাকা 1,20,000 টাকা এবং 70,000 টাকার আসবাবপত্র নিয়ে সে ব্যবসা শুরু করলো। তার মানে কি, মালিক কিন্তু যে শুধু ব্যবসা শুরু করার সময় মালিক শুধু ব্যবসাতে নগদ টাকা দিলে সেটা মূলধন, তা কিন্তু না। মালিক জমি দিতে পারে, আসবাবপত্র দিতে পারে, বা একটা অফিস, একটা হলো যন্ত্রপাতি কিনে দিতে পারে। অর্থাৎ মালিক ব্যবসাতে যেভাবেই হোক ব্যবসার প্রয়োজনে যদি টাকা সংস্থান করায়, সেটা ক্যাশে হতে পারে অথবা কাইন্ড হতে পারে। কাইন্ড বলতে কি, যে কোনো জিনিস, এখানে যেমন আসবাবপত্র, তাহলে সেটাও মূলধন হিসাবে বিবেচ্য হবে বিবেচিত হবে। তাহলে আমরা মূলধন হিসাবে 2টা জিনিস এখানে যোগ করব, নগদ একটা, এটা 70,000। এটা হলে আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্ট, যেটা প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত। প্রারম্ভিক মানে কি, শুরুরটা। তাহলে জানুয়ারির 1 তারিখে সে শুরু করছে নগদ 1,20,000 আর 70,000 টাকা আসবে হতে। তাহলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ হচ্ছে 1,20,000-এর সাথে 70 যোগ করলে 1,90,000। এইটা আমরা দেখো নিচের দিকে করেছি, আমি একটু দেখাই নিচে। এই যে এখানে আছে, জেমস ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। জানুয়ারির 1 তারিখে মূলধন বাবদ নগদ টাকা বিনিয়োগ করছে 1,20,000 টাকা, আর জানুয়ারির 1 তারিখে মূলধন বাবদ আসবাবপত্র বিনিয়োগ 70,000। তাহলে মোট, আর ডান পাশে আমরা মন্তব্যতে লিখলাম নগদ টাকা মূলধন হিসেবে আনয়ন করা হলো, এখানে আসবাবপত্র মূলধন হিসেবে আনয়ন করা হলো। তাহলে টোটাল যোগ করলে 1,90,000। তাহলে আমরা পেলাম জেমস ট্রেডার্সের মোট প্রারম্ভিক মূলধন পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা যদি দেখি আর কি কি বলছে। আর খতে এসে বলতেছে 1, 2, 4 ও 9 তারিখের লেনদেনের মাধ্যমে প্রমাণ করো যে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। আচ্ছা, আমরা এটা আগে 6 নম্বর সলিউশনটা দেখে আসি। আচ্ছা, ক্ষয়ে আমাদের একটু এক্সেল শিটে যেতে হবে, এটা বেটার, ক্যালকুলেশন গুলো সহজ হয়। তাহলে আমরা খ নাম্বারটা এখানে
জেমস ট্রেডার্সের জানুয়ারি মাসের আহ, হিসাব সমীকরণের উপর কি প্রভাব সেটা আমরা দেখাচ্ছি। তার প্রথমে জানুয়ারির 1 তারিখের, তা আমরা জানুয়ারির 1 তারিখে অলরেডি প্রারম্ভিক মূলধন হিসেব করলাম। সেখানে মালিক 1,20,000 টাকা নগদ দিচ্ছে। তো সম্পদ সাইডে কি হবে? নগদ 1,20,000 টাকা বাড়বে, আমাদের জমা হবে ক্যাশ বাক্সে, এটা প্লাস হলো। আর কি দিয়েছে? আসবাবপত্র দিয়েছে 70,000 টাকার, তাহলে আসবাবপত্র বাড়বে 70,000। তাহলে এই দুইটা অ্যাসেট সাইডে বৃদ্ধি পেলো। আর এর কন্ট্রা বিপরীত দিকে এই মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বে হলো 1,90,000। আমরা একটু আগে ক্যালকুলেশন করে আসলাম যে এই দুইটা যোগ করলে হয় 1,90,000, তাহলে মালিকানা সত্ত্বে 1,90,000 টাকা ব্যাংকে ব্যবসায় আসলো মালিকানা সত্ত্ব ক্যাপিটাল হিসাবে। জানুয়ারির 2 তারিখটা আমরা দেখি কি আছে। জানুয়ারির 2 তারিখে আছে প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটা ব্যাংক হিসাব খোলা হলো। তো জানুয়ারির 2 তারিখে ব্যাংকে টাকা জমা দিছে। তো এইটা আমাদের কাছে এখানে যে জানুয়ারির 2 তারিখে তাহলে কি হলো, আমরা যদি দেখি এটা এক পাশে ইফেক্ট করলো। 50,000 টাকা ক্যাশ বাক্সে ছিল, সেখান থেকে আমরা নিজে ব্যাংকে হিসাব খুললাম। তার মানে কি 50,000 টাকা আমার ক্যাশ কমে গেল ক্যাশ বাক্স থেকে, হাতে নগদ থেকে নগদান হিসাব কমে গেল 50,000 টাকা, আর ব্যাংকে জমা হলো 50,000। তার মানে ব্যাংকে হিসাব 50,000 টাকা বাড়লো, নতুন ব্যাংকে হিসাব খোলা হলো। তাহলে আমার এই টাকাটা, এই 1,20,000 টাকার থেকে আমি 50,000 টাকা ব্যাংকে পাঠিয়ে দিলাম। তাহলে আমার ব্যাংকে জমা হলো 50,000 আর ক্যাশ টাকা 50,000 কমে গেল। তাহলে আমরা মন্তব্য ঘরে লিখলাম ব্যাংকে নগদ টাকা জমা দিয়ে হিসাব খোলা হলো। আচ্ছা, এইখানে আমরা ব্যাংকের নামটা লিখে দিই যেহেতু ইয়েতে আছে, প্রাইম ব্যাংকে। আচ্ছা, আর নগদ ও আসবাবপত্র মূলধন হিসেবে আনয়ন করা হলো, এটা প্রথমটার বর্ণনা। এবার 4 তারিখে কি ঘটনা ঘটেছিল এখানে আমাদেরকে ক্ষয়ে বলছে, কিন্তু 4টা তারিখের সবগুলো লিখতে বলে নাই, 1, 2, 4 ও 9 তারিখের লেনদেন। তাহলে 1 আর 2 অলরেডি আমাদের হলো। এবার 4 নম্বরে কি ঘটনা ঘটেছে একটু দেখি আমরা। বলছে জানুয়ারির 4 তারিখে, আচ্ছা এটা একটু দেখে নিয়ে আমি, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। হ্যাঁ, বলছে জানুয়ারির 4 তারিখে বেলাল এন্টারপ্রাইজের নিকট থেকে 45,000 টাকার পণ্য ক্রয়। তাহলে আমরা দেখলাম এটা পণ্য ক্রয় করছে, খরচ। পণ্য ক্রয় করলে মালিকের টাকা কমে যাবে। তাহলে এই 45,000 টাকার কি হবে? মালিকের কাছ থেকে কমে যাবে, মালিকের মূলধন মালিকানা সত্ত্ব থেকে এটা মাইনাস হবে, কারণ যেহেতু খরচ, আমরা জানি খরচ আর গুলো মাইনাস হয়, আর আয়গুলো মালিকের টাকার সাথে প্লাস হয়। আচ্ছা, তো 45,000, কিন্তু এর বিপরীতে কি বলছে এখানে আমরা একটু দেখি। নগদ প্রদান 20,000 টাকা। তাহলে কি হবে? এই 45,000 টাকার মাল কেনা হয়েছে বেলাল এন্টারপ্রাইজের কাছে থেকে, তাকে মাল কেনার বিপরীতে তাকে দেওয়া হয়েছে নগদ টাকা 20,000। তার মানে কি ব্যবসায়ের 20,000 টাকা নগদ টাকা কমে যাবে, নগদ টাকা যেহেতু দেওয়া হয়েছে। আচ্ছা, আর চেকে দেওয়া হয়েছে 15,000 টাকা। তার মানে ব্যাংকে যে টাকা আছে সেখান থেকে কমে যাবে 15,000 টাকা, কারণ চেক দেওয়া হয়েছে, সে তো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নেবে। তাহলে ব্যাংকের টাকা কমে যাবে 15,000। তাহলে 15 আর 20 কত গেল? দুইটা যোগ করে 35। তাহলে মাল তো কিনছে 45,000, তাহলে আর 10,000 কি হলো? এই যে বেলাল এন্টারপ্রাইজের কাছে এই 10,000 টাকা বকেয়া থাকলো। তো বকেয়া থাকলে কি হয়? আমরা জানি যখন বাকিতে কোনো জিনিস পণ্য কিনে তখন মালিকানা সত্ত্ব বাড়ে আর ওই পরিমাণ প্রদেয় বিল সৃষ্টি হয়। তাহলে আমাদের প্রদেয় বিল হবে 10,000। তাহলে একটা কিন্তু ডেবিট, এখানে আমরা যদি ডেবিটে চিন্তা করি, ক্রয় 45,000, তার বিপরীতে 3টা ক্রেডিট। একটা হলো নগদ টাকা কমে গেল 20,000 টাকা, এটা ক্রেডিট। একটা ব্যাংকের টাকা কমে গেল 15,000 টাকা, এইটা ক্রেডিট। আর প্রদেয় বিল বেড়ে গেল, লাইবিলিটি বাড়লো 10,000 টাকা। তো আমরা এটা দেখি ইকুয়েশনের উপরে কিভাবে প্রভাবটা পড়ছে। এখন আমরা একটু ইকুয়েশনটা দেখি আবার শেয়ার করে, তাহলে পরে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এইখানে দেখো এটার প্রভাবটা কি। 45,000 টাকা, প্রথম কথা হলো যেহেতু মাল কেনা হয়েছে, এটা ক্রয় ক্রয় এটা মালিকের টাকা থেকে 45,000 বিয়োগ হবে, এই জন্য এখানে বিয়োগ দিলাম আমরা। এর বিপরীতে কি হলো? 20,000 টাকা আমরা নগদ দিয়েছি, তাহলে আমার 20,000 টাকা কমে গেল হাতে থেকে। আর কি করেছি? 15,000 টাকা দিয়েছি ব্যাংকের চেক, তাহলে ব্যাংক থেকে আমার 15,000 টাকা কমে যাবে, 15,000 কমে গেল।
আর কি হয়েছে, বকেয়া আছে, দায় বৃদ্ধি পেল, এই মালের এগেনস্টে 10,000 টাকা প্রদেয় বিল সৃষ্টি হলো। এই টাকাটা, তাহলে দেখো এখানে 20 আর 15, 35 আর 10, 45, এইখানে হলো মালিকের টাকা 45 কমলো। এরপরে কয় তারিখ, 9 তারিখ, 9 তারিখে বলছে যে বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা টাকা পরিশোধ করা হলো। তো পাওনা টাকা যখন পরিশোধ করলো তখন কি হবে 9 তারিখে, এখানে বাকিদের অবশিষ্ট মূল্য, এখানে বাকিতে ক্রয়ের অবশিষ্ট মূল্য পরিশোধ, অবশিষ্ট মূল্য। আচ্ছা এখানে একটু লিখে দিই, বেলাল এন্টারপ্রাইজ, তাহলে বেটার এন্টারপ্রাইজ কে পরিশোধ করা, আচ্ছা ক্রয়ের অবশিষ্ট মূল্য বেলাল এন্টারপ্রাইজকে পরিশোধ করা হলো, দিয়ে দিই, হ্যাঁ। আচ্ছা তাহলে কি দাঁড়ালো, যখন এই টাকাটা 9 তারিখে দিয়ে দিল তাহলে কি হবে, ক্যাশ থেকে 10,000 টাকা কমে যাবে, যেহেতু নগদ টাকা দিছে বেলাল এন্টারপ্রাইজ, তাহলে ক্যাশ থেকে 10,000 কমলো। আর কি হলো, এই প্রদেয় হিসাব যে 10,000 আগে বাকিতে ছিল, এখন টাকাটা দিয়ে দিলাম, তাহলে সে আর কোনো টাকা পাবে না, জিরো হয়ে গেল। তাহলে আমরা যদি নগদে দেখি এখন আমাদের, তাহলে ব্যালেন্স শিটের উপর কি প্রভাব দাঁড়ালো, নগদে এখানে এখন বর্তমানে হাতে থাকলো 40,000, এই 1,20,000 থেকে 50 বাদ, 20 বাদ, 10 বাদ, 40,000 টাকা এখন হাতে থাকলো। আসবাবপত্র থাকলো 70,000 টাকার, আর ব্যাংকে জমা দিয়েছিলাম 50, সেখান থেকে 15 চলে গেছে, ওই যে ইয়াকে দেওয়া হয়েছে, বেলাল এন্টারপ্রাইজকে। তাহলে ব্যাংকে আমার থাকলো 35, তাহলে 40 ক্যাশ হাতে থাকলো, 70 আসবাবপত্র থাকলো, আর 35 হলো ব্যাংকে থাকলো, এই টোটাল যোগ করে 1,45,000। আর ডান পাশে কি থাকলো, মালিকের 1,90,000 থেকে 45 বাদ দিলে 1,45,000, তাহলে উভয় পাশে আমরা দেখলাম মিলে গেল, তাহলে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। আচ্ছা এরপরে আমরা দেখি, তাহলে এই পর্ব এখানে গেল, এখন আমরা গ নাম্বারে দেখি, গ নাম্বারে আমাদের কি রিকোয়ারমেন্ট। আচ্ছা গতে বলছে জেমস ট্রেডার্স এর মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো, তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে আমরা একটু দেখি যে মালিকানা সত্ত্বের সাথে কোন কোন বিষয়গুলো, এখানে কোন কোন লেনদেনগুলো জড়িত আছে, একবার একটু রিক্যাপ করে নেই। তাহলে প্রথম কথা হলো যে জানুয়ারির 1 তারিখের মালিক 1,90,000 টাকা ব্যবসায় নিয়ে আসছে, এটা একটা। 1,20,000 হচ্ছে নগদ, আর 70,000 আসবাবপত্র, 1,90,000 টাকার জিনিস মূলধন হিসেবে নিয়ে আসছে, তাহলে এটা পারমিক মূলধন 1,90,000। আচ্ছা পরে দেখো জানুয়ারির 2 তারিখে কি করছে, ব্যাংকে জমা দিয়েছে 50,000 টাকা। তো এইটা ব্যাংকে যখন জমা দিয়েছে, আমরা ইকুয়েশন দেখে আসলাম যে এইখানে মালিকানা সত্ত্বের উপরে এর কোনো প্রভাব নাই, কারণ এই সম্পদ সাইডেই ক্যাশ টাকা 50,000 কমে গেছে, যেহেতু নগদ টাকা ব্যাংকে দিছে, আর ব্যাংকের ব্যালেন্স 50,000 টাকা বেড়ে গেছে, এখানে মালিকানার সাথে কোনো সম্পর্ক নাই এই লেনদেনটা। আচ্ছা জানুয়ারির 4 তারিখে, হ্যাঁ এইটার সাথে মালিকানের সাথে লেনদেন আছে। কি করছে, বেলাল এন্টারপ্রাইজ থেকে পণ্য ক্রয় করছে, আমরা দেখে আসলাম এখনই খ নম্বরে। তাহলে 45,000 টাকা খরচ, তাহলে মালিকের টাকা 45,000 টাকা কমে যাবে, তাহলে এইটা হবে, বিয়োগ করতে হবে আমাদের, ওখানে দেখাবো আমরা। তাহলে এরপরে যদি 6 তারিখে কি লেনদেন আছে, 6 তারিখে বলছে 80,000 টাকার পণ্য বিক্রয়। তো পণ্য বিক্রয় করছে, এই আগেরটা যেমন এখানে 4 তারিখে বেলালের কাছে 45,000 পণ্য কেনা হয়েছিল, তার মধ্যে নগদে দেওয়া হয়েছিল 20,000, চেকে দেওয়া হয়েছে 15,000, আর 10,000 টাকা বাকি ছিল, যেটা পরবর্তীতে এসে যে 18 তারিখ 9 তারিখে এসে দেওয়া হয়েছে। তো জানুয়ারির 6 তারিখে এখানে 80,000 টাকা পণ্য বিক্রয় করা হলো। তাহলে পণ্য বিক্রয় হলে কি হবে, মালিকের টাকা যোগ হবে, মালিকের টাকা বৃদ্ধি পাবে, তাহলে এই 80,000 টাকা যোগ হবে। কিন্তু জাস্ট খালি একটু আমরা পরের গুলো কোনো কাজ নাই, কিন্তু তাও শুনে নিয়ে কি হচ্ছে দেখেন একটু। নগদে পাওয়া গেছে এখান থেকে 30,000 টাকা, এই 80,000 মধ্যে থেকে, আর 25,000 টাকা পাওয়া গেছে চেকে, ব্যাংকে জমা হয়েছে, তাহলে ব্যাংকের ব্যালেন্স 25,000 বাড়বে, যেহেতু বিক্রয় করছি টাকাটা আমাদের কাছে আসছে। আর আগেটা ছিল ক্রয়, ক্রয় করলে টাকাটা যাচ্ছে আমাদের কাছ থেকে, তাহলে এখানে নগদ 30,000 টাকা প্লাস হবে, যদি এই ইকুয়েশনের কথা আমরা চিন্তা করি। তাহলে 25 আর 35 55, আর থাকে 25, এই 25 কিন্তু তাহলে আমাদের প্রাপ্য বিল, এখানে যেমন এই 10,000 টাকা বকেয়া ছিল, 20 আর 35, 15, 35 বাদ দিলে 15, ওই 15টা আমরা প্রদেয় বিল বললাম। আর এখানে আমি 80,000 টাকা বিক্রি করছি, নগদে 30,000 পেয়েছি, 25,000 টাকা চেকে মানে ব্যাংকে জমা হয়েছে, তাহলে 30 আর 25 55, তাহলে 80 থেকে 55 বাদ দিলে 25, তাহলে এই 25,000 টাকা আমাদের প্রাপ্য বিল,
যদিও এই এই লেনদেনটা আমাদেরকে কোথাও লিখতে বলেনি, জাস্ট এটা আমাদের কাজ হলো শুধু এই 80,000 টাকা যোগ করা। আমাদের ইকুয়েশনটার উপরে যেহেতু কোনো প্রভাব নেই, এটা আলোচনা করেনি, এই জন্য এটা আমাদের ব্যাপার নয়। আমাদের মেন হলো গ নাম্বারের জন্য যে বেলাল 80,000 টাকা পণ্য বিক্রয়, তাহলে এটা বিক্রয় মানে আয়, এটা মালিকের টাকায় যোগ হবে। আচ্ছা, বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট 10,000 টাকা পরিশোধ করা হলো, তাহলে 9 তারিখে এই টাকাটা বেলালকে দেওয়া হলো, তার মানে কি হলো, এই টাকার প্রভাবটা কি? এই 10,000 টাকার নগদ টাকা দেওয়া হলো, তাহলে একদিকে নগদ কমলো, আর অন্যদিকে বেলালের কাছে যে প্রদেয় বিল ছিল সেটাও কমে গেল, 10,000 টাকা মানে শূন্য হয়ে গেল। সে তো মোটে 10,000ই পায় আমরা এই লেনদেনের ভিত্তিতে, তাহলে 10,000 ছিল 4 তারিখের এখানে বাকি, সেই টাকাটাই আমরা দিয়ে দিলাম। তাহলে আমাদের এটাও কিন্তু মালিকের সাথে কোনো সম্পৃক্ত নাই, এই টাকাটা ক্যাশ কমে যাচ্ছে আর প্রদেয় বিল কমে যাচ্ছে। 18 তারিখে এইখানে আছে, বলছে মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলো 8,000 টাকা। তাহলে কি হবে এইটার, এই প্রভাব 8,000 টাকা হলে ইয়ের থেকে কমে যাবে, ব্যাংকের ব্যালেন্স থেকে। কিন্তু এটা তো ব্যবসার প্রয়োজনে তোলা হয়নি, এই টাকাটা তুলছে কে? মালিক, তার প্রয়োজনে তুলছে। তাহলে মালিক ব্যবসায় টাকা দিলে যেমন মূলধন যোগ হয়, মূলধন হিসেবে টাকা তুললে সেটাকে আমরা বলি উত্তোলন, সেটা বিয়োগ হয়। তাহলে আমরা ওখানে এই 8,000 টাকা বিয়োগ করব। আর কিছু নাই, এই কটা দিলেই আমরা এই মালিকানা সত্ত্ব পেয়ে যাব। তাহলে আমরা দেখি নিচে ক্যালকুলেশনটা, ক্যালকুলেশনটা একটু দেখে আসে নিচে। তাহলে আমরা সব বুঝে গেলাম কোন তারিখের কি হবে। তাহলে আমরা গতে জেমস ট্রেডার্সের মালিকানা সত্ত্ব নির্ণয়, তাহলে জানুয়ারির 1 তারিখে ব্যবসায় মূলধন আনয়ন করা হয়েছে 1,90,000 টাকা। আমরা একটু এটা আর বাসবাবপত্র আর নগদ একসাথে না লিখে এটা বললাম ক হতে, যেহেতু এখানে কতে করলাম আমরা, যে জাস্ট নাও এখানে করছি আমরা। প্রারম্ভিক মূলধন 1,90,000, তাহলে 1,90,000 টাকা থাকলো। জানুয়ারির 4 তারিখে পণ্য ক্রয় করা হয়েছে 45,000, তাহলে পণ্য ক্রয় হলে বিয়োগ বিয়োগ হবে, এটা কমে যাবে, মালিকানা সত্ত্ব হ্রাস পেল। তাহলে 1,90,000 থেকে 45 বিয়োগ হবে, ওই জন্য মাইনাস চিহ্ন দিয়ে রাখছি ব্র্যাকেট দিয়ে আমরা। আচ্ছা, এরপরে কয় তারিখ ছিল ওইটা, এটা তারিখটা এখানে ভুল আছে, যে 80,000 টাকা পণ্য বিক্রয় জানুয়ারির 6 তারিখ। তাহলে আমরা এখানে তারিখটা কপি পেস্টে যাই, হচ্ছে জানুয়ারির 6 তারিখে পণ্য বিক্রয় করছে 80,000 টাকা। তো 80,000 টাকার পণ্য বিক্রয় করলে কি হবে? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, যোগ হলো। আর জানুয়ারির 18 তারিখে, ওটা 18তে ছিল মনে হয়, হ্যাঁ জানুয়ারির 18 তারিখে উত্তোলন ছিল 8,000 টাকা, তাহলে 8,000 টাকা মালিকের টাকা ব্যবসা থেকে কমে যাবে। সে ব্যাংক থেকে চেক নিক আর ক্যাশ নিক, ব্যবসা থেকে তো যাবে টাকাটা, এই জন্য এটা মাইনাস। তাহলে 1,90,000 সাথে 45 মাইনাস 80 যোগ 8 মাইনাস করলে হয় 2,17,000। তাহলে মোট মালিকানা সত্ত্বের পরিবর্তনের পরিমাণ হলো 2,17,000 টাকা। শিক্ষার্থীবৃন্দরা, এই ছিল আমাদের আসলে প্রবলেমটা সলভ করলাম আমরা, এই 5 নম্বর প্রবলেমটা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো পরিষ্কারভাবে, এই জেমস ট্রেডার্সের এই প্রবলেমটা। তো তোমরা ধারাবাহিকভাবে খেয়াল রাখবে আমার ইয়ের দিকে। তো সাবস্ক্রিপশনটা তোমরা যদি করে ফেলো তাহলে সুবিধা হলো, আর বেল আইকনটা যদি ইয়ে করে রাখো, নোটিফিকেশন আইকনটা, নতুন ভিডিও আপলোড করলে তোমরা সাথে সাথে পেয়ে যাবে। আমি চাচ্ছি যে তোমাদের এই ফুল কাভারেজ আমি কমার্সের এই সাবজেক্টগুলো ফুল কাভারেজ আমি দিয়ে দিব, এবং প্লাস ম্যাথ এবং ইংলিশ গ্রাজুয়ালি তোমরা পাবা আমার এই চ্যানেল থেকে। এবং আমি একাই এগুলো সবগুলোর ইনস্ট্রাক্টর হিসেবে আমি একাই নিজেই ইয়ে করব। তো বাই দিস টাইম তোমরা জানো নিশ্চয় যে আমার ভিডিওগুলো যদি দেখে থাকো এবং যদি তোমাদের পড়ানো পছন্দ হয়, যদি বুঝতে পারো তোমরা, আশা করি তোমরা লাইক শেয়ার করবে, আমার চ্যানেলটাকে একটু প্রমোট করবে, এইটুকু তোমাদের কাছে আমার দাবি থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। হোপফুলি উই উইল meet again with new videos, new episode. I will try to provide one-stop solution, especially for commerce students. If anyone can be interested to learn commerce subject or English, you may contact through my YouTube channel, through comments, or you can reach me with my email ID and WhatsApp number. Thank you very much. Thank you.